এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এমটিভি বাংলা সংবাদ। সাথে আছি আমি সানিয়া রাফা শশী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ১.৫ বছর পার হলেও কোনো অগ্রগতি নেই লক্ষ্মীপুরের নৌবন্দরে। লালমোহনে খান খননের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কিম, কমছে বুড়ো চাষ। বানিয়াচংয়ে খেট্টা খালের উপর নির্মিত বৃষ্টি যেন মরণখাদে পরিণত। পাবনায় জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা। পাবনায় ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক কুপিয়ে হত্যা প্রতিবাদে মানববন্ধন। পেশায় একজন কাঠমিস্ত্রি, গড়ে তুলেছে নিজ উদ্যোগে কমিউনিটি লাইব্রেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঘোষণার ১.৫ বছর অতিবাহিত হলেও লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে নৌবন্দরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ নৌবন্দর বাস্তবায়িত হলে ২১ জেলার মানুষের মধ্যে যোগাযোগের নতুন সেতুবন্দর তৈরি হবে। দ্রুত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার দাবি স্থানীয়দের। তবে জেলা প্রশাসক বলেছেন, প্রকল্পটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে নৌবন্দরের কাজ শুরু হবে। লক্ষ্মীপুর প্রতিনিধি কিশোর কুমার দত্তর রিপোর্ট। লক্ষ্মীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে মজু চৌধুরীর হাটের অবস্থান। এই মজু চৌধুরীর হাট লঞ্চঘাট থেকে বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের ২১ জেলার মানুষ এ নৌরুট দিয়ে চলাচল করে আসছে। এখানে নৌবন্দর নির্মাণ করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল এ অঞ্চলের মানুষের। এ দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ১৪ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে এসে নৌবন্দর নির্মাণ প্রকল্প সহ বেশ কিছু কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে একই বছরের ১২ই জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করে। কিন্তু ঘোষণার ১.৫ বছর অতিবাহিত হলেও এখনও বন্দর নির্মাণের কোনো অগ্রগতি নেই। দ্রুত বন্দর বাস্তবায়ন চায় এ জেলাবাসী। প্রধানমন্ত্রী নৌবন্দর ঘোষণা দিয়েছে, আরো ২ বছর আগে ঘোষণা দিয়ে গেছে লক্ষ্মীপুর আইসা যে মসজিদঘাট, ফেরিঘাট নৌবন্দর হবে। ঘোষণা দিয়েছে যদি আগামী সরকার এটা ক্ষমতা আছে নৌবন্দর হবে। তো এখন তো সরকার, নতুন সরকার ক্ষমতা দিয়েছে, এখন তো নৌবন্দর কিছুই হয় নাই। এখন এলাকার মানুষ নৌবন্দর চায়, এলাকার মানুষ, নিরীহ মানুষ, খেতিকর্ম মানুষ, কাজ করব, যুবক মানুষ বেকার হয়ে রয়েছে। যদি নৌবন্দর হয় তো দেশে উন্নয়ন হবে, কাজ হবে। আমাদের এই মূলসুদিহাটে নৌবন্দর হলে জেলেদের, এমনকি কৃষকদের, এমনকি যারা ব্যবসায়ী আছে তাদেরও অনেক উপকার হবে, বুঝছেন। তারপরে ব্যবসায়ীদেরও অনেক বেচা কিনা বাড়বে, বিক্রি বাড়বে। বিভিন্ন মানুষ বাড়িওয়ালা তারাও ভাড়া দিবে, ভাড়া খাবে, বুঝছেন। সব মানুষের উপকার হবে, বুঝছেন। এলাকাতে এলাকাও মানে পর্যটনের মতো হয়ে যাবে। বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে দেখার জন্য। অদ্যাবধি লক্ষ্মীপুর মৌসুদ্দির হাটের নৌবন্দরের কার্যক্রম এখনও চালু হয়নি। এই লক্ষ্মীপুর মৌসুদ্দির হাটের নৌবন্দরের কার্যক্রম চালু হলে লক্ষ্মীপুরের শিল্প কলকারখানা আর ব্যবসা বাণিজ্য সহ সর্বদিকে আমাদের লক্ষ্মীপুরবাসী এই সহ লক্ষ্মীপুরের আশপাশের ২০-২১টি ইউনিয়ন অনেকটা উন্নত হবে এবং বেকারত্ব দূর হবে। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেছেন, প্রকল্পটি নৌ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন। প্রকল্পটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে নৌবন্দরের কাজ শুরু হবে। নৌবন্দর লক্ষ্মীপুরে নৌবন্দর গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আমরা সার্ভেয়ার নিয়োগ করেছি যৌথ জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য। বর্ষা মৌসুম থাকার কারণে এই কাজটা সঠিকভাবে করা যায়নি। তবে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি যৌথ জরিপের কাজটা শেষ করবো। আর যৌথ জরিপের কাজ শেষ হলে নৌবন্দরের কার্যক্রম চলবে। আর এছাড়া লঞ্চ মালিকদের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে, তারাও অনেকেই আগ্রহ দেখিয়েছেন। এখন আমরা আশাবাদী তারা যদি আরও একটু আগ্রহী হন তাহলে হয়তো অচিরেই লঞ্চ চালু করা সম্ভব হবে। ভোলার লালমোহনে অবৈধ খাল ও দীর্ঘদিন খনন না করায় শুকিয়ে যাচ্ছে উপজেলার অধিকাংশ খালগুলো। আর এজন্য চরম বিপাকে পড়তে হচ্ছে চাষিদের। বুড়ো মৌসুমে স্কিমে পানি পাচ্ছে না তারা। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে বীজতলা।
বুড়ো ধানের চারা রোপণ করে এমন বিপাকে পড়ছে চাষিরা। লালমোহন ভোলা থেকে আমাদের প্রতিনিধি এনামুল হক রিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন। উপজেলার রমাগঞ্জ, পশ্চিম চর উমেদ, সদর লালমোহন ও ফরাজগঞ্জ সহ কয়েকটি ইউনিয়নে দীর্ঘদিন খাল খনন না করার কারণে শুকিয়ে যাচ্ছে এসব এলাকার খালগুলো। এছাড়াও এসব ইউনিয়নে খালগুলো ব্যাপক হারে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও খালের মধ্যে অর্ধেকেরও বেশি অংশ দখল করে আরসিসি পিলার বসিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার কারণে খাল ভরাট হয়ে যাচ্ছে এসব এলাকায়। এই অবৈধ দখলের কারণে অধিকাংশ খালে এখন কোনো পানি নেই। খালগুলো এখন ভরাট হয়ে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। বোরো চাষের জন্য স্কিম বসানো হলেও খাল শুকিয়ে থাকায় পানি উঠছে না। চাষিরা পানির জন্য হাহাকার করলেও পানি না দিতে পেরে বেকায়দায় রয়েছে স্কিম ম্যানেজাররা। এসব খালগুলো সময় মতো খননও করা হচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয়রা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লালমোহনে 180টি স্কিম রয়েছে। এর মধ্যে পানির প্রবাহ কম থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। ফেব্রুয়ারির শুরুর দিকে অধিকাংশ স্কিম পানির অভাবে বন্ধ ছিল। ওই সময় খালে কোনো পানি ছিল না। এখন খালে কিছুটা পানির প্রবাহ থাকলেও খাল খনন না করলে বোরো আবাদ স্থবির হয়ে পড়বে। কর্তৃপক্ষের কাছে দ্রুত এসব খালগুলো খননের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষি ও স্কিম ম্যানেজাররা। খাল কাটানোর অভাবে ধান পানি আইতেছে না, সেই জন্য আমাকে ধান নষ্ট হয়েছে। খাল শুকিয়ে গেছে, খালে পানি নেই। পানি না থাকার গতিকে ফজেটেলা ম্যানেজারি বিলে পানি দিতে পারে না। আমরা জমি রয়েছি, জমি নষ্ট হয়ে যাইতে আছি। ঠিক আছে, ফজেটে কোনো পানি নেই। পানি না থাকার পর ইয়ে দিতে পারে না, ম্যানেজার সাহেব দিতে পারে না। দেন আমার 11,000 টাকা যা দিছে এটা সব লস্কার। তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্সের স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। খাল কাটার সমস্যায় আমাদের খাল যেতে দ্রুতভাবে সরকার একটু কাটিয়ে দেয়। কাটিয়ে দিলে তো আমরা ম্যানেজাররা ঠিক মতো স্কিম করতে পারি। খাল কাটার সমস্যা তো অনেক ম্যানেজাররা স্কিম করতে পারতেছে না। খালি খালের জন্য আপনার বিভিন্ন জায়গায় ঘর উঠেছে, ঘর টর উঠে খালটার বেড়েছে। এখন আমরা পানি দিতে পারি না। হাজার হাজার শাসা অনেক ক্ষুদ্র মুখে ভুগতে আছে। এখন কিছু রুয়াইছি, কিছু রুমু। এখন পানির জন্য ওই রুয়াও বাঁচাইতে পারতেছি না। যেসব খালে অবৈধ দখলদার আছে তাদেরকে নোটিশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে যদি তারা স্বেচ্ছায় নিজেদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং অভিযান চালাবো। একই সাথে যেসব খালগুলো ভরাট হয়ে গেছে, এইসব খালগুলো পুনর্খননের জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখেছি। আশা করছি অচিরেই খালগুলোর পুনর্খনন শুরু হবে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের খেট্টা খালের উপরে নির্মিত ব্রিজটির 2 বছর ধরে দুই পাশে অ্যাপ্রোচ সড়কের মাটি না থাকায় স্থানীয়দের কয়েকটি গ্রামের লোকজন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বর্তমানে ব্রিজটি মরণ ফাঁদ হিসাবে স্থানীয় লোকজনদের কাছে পরিচিত। সেতুর সঙ্গে বাঁশের সাঁকো দিয়ে প্রায় 2 বছরের শিশু, মহিলা সহ প্রায় 10 জন আহত হয়েছেন। ব্রিজটি এখন যেন মরণ ফাঁদ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মিত হয় 25 বছরের অধিক সময় অতিবাহিত হয়ে মেয়াদ উত্তীর্ণ হলেও ব্রিজটি সংস্কার কিংবা ভেঙে দিয়ে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অথচ ব্রিজটির দুদিকের রেলিং ভেঙে গেছে কয়েক বছর আগেই। বর্ষার পানির স্রোতে ভেঙে গেছে 2 পার। মাঝে মাঝে স্থানীয়দের উদ্যোগে 2 পারের ভাঙা জায়গায় মাটি দিয়ে ভরাট করলেও ভারী বর্ষণে আবার ভেঙে যায় এসব। এমন করুণ অবস্থাতেও এ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে চাঁদপুরের সহ আশেপাশের গ্রামের প্রায় 10,000 মানুষ। দুদিকের রেলিং ভাঙা থাকায় চলাচলের সময় বুকটা দূর দূর কাঁপে পথচারীদের। ইট সুরকি খসে খসে পড়ছে। রেলিং না থাকায় গত বছরে একটি গরু ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায়। ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা। ভয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করতে চায় না। পরে গ্রামবাসীরা ব্রিজ থেকে মই সরিয়ে নিচ দিয়ে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। এ ব্রিজ দিয়ে পার হয়ে আশেপাশের গ্রাম থেকে চাঁদপুর গ্রামে নির্মিত চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ক্লিনিক রয়েছে এবং জনতা উচ্চ বিদ্যালয় সহ কলেজ, মাদ্রাসা এবং উপজেলা জেলা সদরের সাথে নিয়মিত যাতায়াত করে থাকেন। এই গ্রামের সব পেশার মানুষ
তাদের উন্নয়নেও বাধাগ্রস্ত হচ্ছে এসব অঞ্চলের সাধারণ মানুষ। এ ব্যাপারে এলাকাবাসী জানান, স্কুল থেকে অনেকে স্কুলে যাওয়ার প্রতি সাঁকো থেকে পড়ে হাত পা ভেঙে যায় এবং নানা রকম সমস্যা হয়। চলাফেরার অসুবিধা হয়, বৃষ্টি এলে সাদার জন্য এই গ্রামে পিছলা হয়ে যায়। জেলা শহর সহ অন্যান্য শহরে যোগাযোগ করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে এবং আমরা রুগী নিয়ে যেতেও আমাদের খুবই হয়রানির শিকার হতে হচ্ছে। চাকরি থেকে পড়ে গেছি, আমার বই খাতা সব কিছু ভিজে গেছে। অনেকে তো এই দিন আমি স্কুলে যেতে পারিনি। আমার একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকে আমরা রুগী নিয়ে যেতে পারি না। একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল, এই ব্রিজটির কারণে দেওয়া হয়নি। ব্রিজ আজকে 3 বছর ধরে ভাঙা, এই ব্রিজের উপরে যাতা আসা যায় না। একটা বাসের শাখাম দিয়েছেন, এই শাখাম থেকে ফইরা বাচ্চা হাচ্চার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হাত পাও ভাঙ্গা হয়েছে, ময়মুরিদ্ধ অনেক দুঃখ কষ্ট পার হইতেছে। আমি আপনার কাছে অনুরোধ করি সরকারের কাছে, আপনি একটা ব্রিজ দিয়ে আমরা চাঁদপুর গ্রামের মানুষের সুখী হইয়া দিতে হবো, শান্তি হইয়া দিতে। পাবনায় জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পাবনার পুলিশ লাইন্স মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন র্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজির আহমেদ বিপিএম 12। এই সময় পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক ভূমিমন্ত্রী, পাবনা 4 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ। রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশেদ হোসেন বিপিএম 12, পিপিএম মিসেস জিশান মির্জা, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, মিন্টু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 40টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা। পাবনা সদর উপজেলার চর শিবরামপুর এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খায়রুল ইসলাম 42 নামের ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বেলা 12:30টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এলাকাবাসী ও তার পরিবার। এ সময় মানববন্ধনে তার পরিবার সদস্যরা বক্তব্যে বলেন, অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং যারা খায়রুলের পক্ষে কথা বলছে তাদের এলাকায় আমার অশান্তি কায়েম হবে। আমাদের এই মানববন্ধন তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্স স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। জসিম উদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি। কুষ্টিয়া খোকসা উপজেলার 5 নং শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামে বাড়ি তার। আর্থিক দৈন্যতার প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় থেমে গিয়েছিল 2য় শ্রেণীতেই। সামর্থ্য তার যৎসামান্য, কিন্তু বিশাল তার মন। তাই তো নিজ অর্থে গড়ে তুলেছেন কমিউনিটি লাইব্রেরি। এলাকায় পিছিয়ে পড়া সব বয়সী মানুষকে বই পড়তে উৎসাহ যোগাতেই জসিমের এমন উদ্যোগ। কুষ্টিয়া প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদন। 2য় শ্রেণীতে পড়ার সময় 10 বছর বয়সে একদিন জসিমের বাবা বাড়ি ছাড়েন। আজও ফিরে আসেননি তিনি। পড়াশোনা আটকে যায় সেখানেই। পিতৃহারা জসিম ছোটবেলা থেকেই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সংসারের ভার। শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা থাকলেও ছোটবেলা থেকেই পড়ার প্রতি তার ছিল অদম্য আগ্রহ। আর্থিকভাবে দুর্বল মানুষটির সামর্থ্য ছিল না বই কিনে বই পড়ার। তাই সকালেই উপজেলার জানিপুর বাজারে বিভিন্ন দোকানে চলে যেতেন সংবাদপত্র পড়ার জন্য। 5 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জসিম। সংসারে রয়েছে তার মা, স্ত্রী, 5 বছর বয়সী তার এক কন্যা সন্তান, তার শারীরিক প্রতিবন্ধী এক ভাই।
কর্মজীবন শুরু হয় 10 বছর বয়সে এক কাঠমিস্ত্রি সহকারী হিসেবে। সেখান থেকে যা পেতেন তা দিয়ে সংসার চলত তাদের। জমি বলতে শুধু ভিটে বাড়িটাই ছিল তার। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে 2016 সালের 29 অক্টোবর নিজের বসত বাড়ির পাশেই গড়ে তুলেছিলেন কমিউনিটি লাইব্রেরি। শত দৈনতার মাঝেই তার এই উদ্যোগে সাথী হয়ে চলেছেন সহধর্মিণী পপি খাতুন। শুরু করে তখন কলেজ থেকে আমরা একটু এই শুরু করি বই পড়া, এই একটা দুইটা করে পড়তে পড়তে আমি শুধু একা না, আমার মতো অনেকেই আমার সে বয়স্ক যারা আছে তারা স্কুলে পড়াশোনা করে, তারা বাসে অনেক সময় বই নিতে, কেউ বাড়িতে নিয়ে গিয়ে পড়ে, আবার কেউ এখানে এসে পড়ে, যেভাবে সময় পায়। আমি কাজ করি, কাজের ফাঁকে যখন একটু অবসর সময় পাই তখন এসে বই পড়ি, আবার অনেক সময় বাড়িতে নিয়ে যায় পড়ি। বড় ভাই জসিম ভাইয়ের কাছ থেকে আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন গল্পের বই, কবিতার বই পড়ে আমরা অবসর সময়ে স্কুলে পাঠ্যবইয়ের পাশাপাশি বইগুলো পড়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি। আশপাশের লোক বেশ জসিমকে খুব ধন্যবাদ জানায় এবং এই ধন্যবাদের সাথে আমি একমত, যার কারণে আমি এখন শেষ বয়সী অনেক কৃষক মানুষ, অনেক কাজ করেছি, পরিশ্রম ভালো লাগে না, সময় পেলে আমি এই জসিমের কবরীতে এখানে এসে বসি। আমার কাছে মনে হয় পুরো জাতি যদি জসিমের মতো সাহসী মনোবল যদি বেড়ে নিই, সৎ চরিত্রে থাকতো আমাদের দেশ আমার আরও উন্নত। ভিতরে এইরকম একটা উদ্যোগ জসিম নিয়েছে, আমরা এতে খুব আনন্দিত এবং এলাকার কিছু মুরব্বী আছে, বেকার মুরব্বী, কিছু ছেলে পেলে আছে, এরা অবসর টাইমে এই যে বই পড়ে, এটা ভালো। খোকসার প্রত্যন্ত গ্রামে কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়াই গড়েছেন তার প্রাণের এ পাঠাগারটি। এখন পর্যন্ত তার পাঠাগারে বইয়ের সংগ্রহ প্রায় 5 শতাধিক, সদস্য সংখ্যা ছাড়িয়েছে 312 জনে। তিনি বই কেনেন নিজ খরচে, সদস্য সংগ্রহ করেন বিনা পয়সায়। কমিউনিটি লাইব্রেরির সদস্য হতে কোনো ফিস লাগে না। সদস্যরা নানা রকম বই পড়তে পারেন বিনামূল্যে। টিনের চাল ও বেড়া দিয়ে নির্মিত পাঠাগারটি মেঝে পাকা। পাঠাগারটিতে এমন বসার জায়গা না থাকার কারণে সবাই বাড়িতে নিয়ে গিয়ে বই পড়েন, আবার অনেকে বিকাল বেলায় মেঝেতে বসেই বই পড়েন। এলাকার সকল শ্রেণী, পেশা ও বয়সের মানুষ তার লাইব্রেরির পাঠক। জসিম ভাই যে কমিউনিটি লাইব্রেরি প্রতিস্থাপন করেছে, এটা আসলেই অনন্য দৃষ্টান্ত। এলাকার আবাল বৃদ্ধ বনিতা এবং স্কুলের ছেলে মেয়ে, বয়োবৃদ্ধ এবং যারা নিরক্ষর ছিল তারা যখন লেখাপড়ার আগ্রহ হয়ে আসছে, তারা সবাই জসিম ভাইয়ের এই লাইব্রেরিতে তারা বই পড়তে আসে। বড় আশ্চর্যের বিষয় হলো যে একজন কাঠমিস্ত্রি কাজ করে নিজ উদ্যোগে এই মহতি কাজে যে উদ্যোগী হয়েছে, এটা অবশ্যই দৃষ্টান্তমূলক এবং অনুকরণীয় হতে পারে অনেকের কাছেই। আমি এই বই পড়াকে দেখে এবং এই এলাকার লোক যে এই জসিম ভাই লাইব্রেরিতে এসে বই পড়ে যে পরিবর্তন আসছে, অন্তত এই মাদকের সন্ত্রাসের থেকে ছেলেমেয়েরা বই পড়ার দিকে উদ্বুদ্ধ হয়েছে, এটা নিঃসন্দেহে একটি বড় কাজ এবং মহৎ কাজ বলে আমি মনে করছি। এটা সর্বোচ্চটাই আমাদের মেধার সংস্কার করতে সক্ষমতা অর্জন হয় এবং হচ্ছে যে জনাব জসিম ভাই হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। কখনো কখনো আমাদেরকে কলম দিয়ে সাহায্য করেন, খাতা দিয়ে সাহায্য করেন এবং পারস্পরিক বিভিন্ন মতামত দিয়ে আমাদেরকে সাহায্য করেন আমাদের কি করা উচিত। যারা অল্প কিছু পড়তে পারে তারা এসে পড়ে, কিছুরা পড়ে, স্কুলে ছেলেপেলেরা এসে পড়ে। নিজের আয়ের একটি অংশ দিয়ে বই কিনলেও মাঝে মাঝে তিনি প্রযুক্তির আশ্রয় নেন। পত্রিকায় কলাম লেখেন এমন কয়েকজনের ইমেল ঠিকানা পত্রিকা থেকে সংগ্রহ করে বই চেয়েছেন তাদের কাছে। হাতে গোনা 2-3 জন দিয়েছেনও কিছু বই। এর মধ্যে ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল ও কবি ফাতেমা হক মুক্তাও রয়েছেন। বই সংগ্রহে সরকারি বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা এখনো পাননি তিনি, তবে এতে মোটেও হতাশ নন বলে জানান জসিম। বই পড়তে দেয় না, আমি তাদেরকে অনেক বলে বোঝাই এবং পত্রিকা থেকে বিভিন্ন নিবন্ধ প্রবন্ধগুলো ফটোকপি করি, যেগুলো পাঠ্য বইয়ের পক্ষে লেখা, পাঠ্য বইয়ের সাথেও যে আরো বই পড়তে হবে, মানে এখানে পত্রিকা রাখি, পত্রিকাও ছেলে মেয়েরা এসে পড়ে, আর পত্রিকার নিবন্ধগুলো ফটোকপি করে মাঝে মাঝে আমি উল্লেখ দিই, যেগুলো ওদের পড়ার জন্য গুরুত্বপূর্ণ, ওদের ওরাও নিয়ে পড়ে জ্ঞান করতে পারলো। আমার চিন্তাধারা, আমি এই লাইব্রেরিটা আরো বড় করবো। আমার স্বপ্ন যে এখানে একটা অনেক বড় লাইব্রেরি হবে,
যে কোনো ছেলেমেয়েরা যে কোনো বয়সের মানুষ এসে বই পড়বে, যে কোনো বই চাইলেই পাবে, অনেক বড় একটা লাইব্রেরি হবে, এটা আমার স্বপ্ন। কিন্তু আমার তো নিজের তো মানে সামর্থ্য নেই, আমি তো কাঠমিস্ত্রি, গরিব মানুষ। তো যদি সরকারি বেসরকারি যদি কোনো মানুষ বা যে কোনো প্রতিষ্ঠান যদি আমাকে একটু সহযোগিতা করে, আমার একটু লাইব্রেরির স্বার্থে অনেক। আলোকিত মানুষ গড়ার জসিমের লক্ষ্য। প্রত্যন্ত গ্রামে তার এমন উদ্যোগকে সামনে এগিয়ে নিতেই রাষ্ট্র পাশে এসে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা তার। এই ছিল আমাদের এখন পর্যন্ত এমটিভি বাংলা সংবাদ। আমাদের সংবাদ দেখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মাধ্যমে। সর্বত্র সবসময় থাকুন এমটিভি বাংলার সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। Globixa Study Abroad, your gateway to global education. একটি বিশ্বস্ত ও প্রফেশনাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান।